হ্যালো স্টুডেন্ট, তোমাদের মোটামুটি অনেকটাই পড়া এগিয়ে গেছে। তো সামনে যেহেতু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা, সেই জন্য আর তোমাদের আমি পড়িয়ে গেছি। এবার কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসে আমি তোমাদের বলে দিয়েছিলাম আগে। যাই হোক, তোমাদের একটু রিভিশনের দরকার। এই তোমাদের যে আমি যে সিলেবাস দিয়েছি নিশ্চয়ই তোমরা মানে পেয়ে গেছো। আর এই 5টা চ্যাপ্টার নিয়ে তোমাদের যে হাফ ইয়ারলি পরীক্ষা হবে, সেই 5টা চ্যাপ্টার কী কী থাকবে? দর্শনের পাশ্চাত্য দর্শনের স্বরূপ থাকবে, আর জ্ঞানের স্বরূপ থাকবে, আর জ্ঞান সংক্রান্ত মতবাদ। এই দুটো থাকবে পাশ্চাত্য দর্শন থেকে। আর ভারতীয় দর্শনে কি থাকবে? ভারতীয় দর্শনে থাকবে ভারতীয় দর্শনের স্বরূপ, তারপর চারবাক দর্শন আর বৌদ্ধ দর্শন। এবার তোমাদের যখন আমি মার্কস ডিভিশন দেখিয়েছিলাম, তখন কিন্তু তোমাদের বলেছিলাম কি যে এই যে 5টা চ্যাপ্টার, এখান থেকে তোমাদের এই যে পাশ্চাত্য দর্শনে জ্ঞান সম্পর্কিত মতবাদ, হ্যাঁ, বা জ্ঞানের স্বরূপ, এখান থেকে শুধুমাত্র 8 নম্বরের প্রশ্ন হয়। হ্যাঁ, আর যে তোমাদের 4টে চ্যাপ্টার রয়েছে, এখান থেকে শুধু এমসিকিউ আর এসএকিউই আসে। কিন্তু এবারে পরীক্ষাটা যেহেতু পুরোটাই অন্যরকম, হ্যাঁ, এই 5টা চ্যাপ্টার থেকে যে এই ধরনের প্রশ্নই আসবে এমন নয়। এখান থেকে তোমাদের 4-5 নম্বরের প্রশ্ন আমি দিতে পারি, হ্যাঁ, 1 নম্বরেও দিতে পারি, 2 নম্বরেও দিতে পারি। যেমন মানে এখানে তোমাদের ওই সিলেবাসে যেমন ধরনের প্রশ্ন আসার কথা বা পরীক্ষা যেমন ধরনের প্রশ্ন আসে সেরকম নাও আসতে পারে। এখান থেকে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, যে 5টা চ্যাপ্টার রয়েছে, এখান থেকে ছোটো ছোটো আমি 4-5 নম্বরের প্রশ্নও দিতে পারি, 2 নম্বরও দিতে পারি। মানে তোমাদের যেরকম ধরনের তোমাদের প্রশ্ন হওয়া উচিত সেরকম হবেই এমন নয়, কেমন? সেই জন্য সব চ্যাপ্টার থেকেই মোটামুটি তোমরা 4-5 নম্বরের করে প্রশ্ন রেডি করে রাখবে। যাই হোক, এবার দেখো যে তোমাদের ওই অনেক দিন আগে তোমাদের পাশ্চাত্য দর্শনের স্বরূপ, তারপর ভারতীয় দর্শনের স্বরূপ, এগুলো পড়া হয়ে গেছিলো। তবুও আমি একবার করে তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। আজকে তোমাদের এই পাশ্চাত্য দর্শনের স্বরূপটা আমি একটু আবার আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, দর্শন কথাটা কোথা থেকে এসছে? অর্থাৎ দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ কী? জ্ঞানের প্রতি অনুরাগ, তাই তো? এটা কি করে এসেছে? ফিলোস আর সোফিয়া, এই দুটোকে যুক্ত করে। ফিলোস কথার অর্থ কি? অনুরাগ। আর সোফিয়া কথার অর্থ জ্ঞান। তাহলে এই দুটো মিক্সড করে কি হয়েছে? জ্ঞানের প্রতি অনুরাগ। ঠিক আছে, এই দুটোই হচ্ছে গ্রিক শব্দ। আর ফিলোসফি কথাটার সংজ্ঞা যদি চাওয়া হয়, যদি বলা হয় ফিলোসফি কাকে বলে বা দর্শন কাকে বলে, এর উত্তর দেওয়াটা খুবই মুশকিল। তোমাদের আমি আগেও বলেছিলাম, এক্ষেত্রে কি দার্শনিকদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ আছে, এক একজন দার্শনিক এক এক রকম বলেছে। তবুও একটা সামগ্রিক বা সার্বজনীন সংজ্ঞা তৈরির জন্য এটাই বলা হয় যে দর্শন হচ্ছে এমন একটা শাস্ত্র যেখানে কিনা জগতের সমস্ত কিছুই দর্শনের অন্তর্ভুক্ত। জগতের মধ্যে এমন কিছু নেই যা দর্শনের আওতার বাইরে। শুধু তাই নয়, জগতের মধ্যে নয়, জগতের বাইরেও যেগুলো কিনা আমরা দেখতে পাই না, আমাদের ধরাছোঁয়ার বাইরে, ঈশ্বর, আত্মা, অমরতা, এগুলোও দর্শনের বিষয়। কারণটা কি? যেহেতু কোনো কিছুই দর্শনের বাইরে নয়, হ্যাঁ, সেই জন্য আমাদের বিশ্বজগৎ যেমন আমাদের দর্শনের অন্তর্গত, সেরকম বিশ্বজগতের বাইরে যেটা রয়েছে কিন্তু মানুষের সেগুলো চিন্তাধারার মধ্যে রয়েছে, সেগুলো দর্শনের অন্তর্ভুক্ত। অর্থাৎ কিনা আমরা ঈশ্বর, আত্মা এগুলো তো দেখতে পাই না, কিন্তু এগুলো কিন্তু মানুষের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই তো? সেই জন্য এগুলোও দর্শনের অন্তর্গত। তাহলে যে শাস্ত্রটা কিনা সমগ্র বিশ্ব প্রকৃতি এবং বিশ্ব প্রকৃতির বাইরেও যেটা আমাদের অতীন্দ্রিয় জগৎ আছে সব কিছু নিয়ে আলোচনা করে, এবং শুধু আলোচনাই করে না, হ্যাঁ, সেই সমস্ত সম্পর্কে মূল্যায়নও করে দেয়, সেটাই হচ্ছে দর্শন। তাহলে বুঝতে পারছো দর্শনের পরিধিটা কত বড়? আচ্ছা, এবার এই দর্শন যেহেতু সমগ্র বিশ্ব সম্পর্কে আলোচনা করে বা এর ব্যাপ্তিটা অনেকটাই বড়, সেই জন্য কয়েকটা শাখা দর্শনের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবারে সেই শাখাগুলো কী কী দেখো? একটা হচ্ছে জ্ঞানবিদ্যা, একটা অধিবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা, আর হচ্ছে সমাজ দর্শন। তোমরা এই ভাগগুলো আগেও পড়েছো, তাই তো? তবুও আমি লিখলাম। জ্ঞানবিদ্যা বলতে কী বোঝায়? জ্ঞানবিদ্যা কথাটা কিসের থেকে এসেছে? জ্ঞানবিদ্যা ইংরেজি কথাটা কি? এপিস্টেমোলজি, তাই তো? এপিস্টিম আর লগোস, এই দুটো থেকে এসেছে। এপিস্টিম কথার অর্থ কি? জ্ঞান, আর লগোস মানে বিদ্যা। এই দুটোকে যুক্ত করে হয়েছে এপিস্টেমোলজি, আর সেটি হচ্ছে জ্ঞানবিদ্যা। এবার এখানে কি আলোচনা হয়? জ্ঞানের শর্ত, জ্ঞানের স্বরূপ, পরিধি, এইসব নিয়ে হচ্ছে জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয়। অর্থাৎ কিনা জ্ঞানের যাবতীয় বিষয় হচ্ছে জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয়, কেমন? আর অধিবিদ্যা কি? অধিবিদ্যা কথাটা কোথা থেকে এসেছে? অধিবিদ্যার কথাটা ইংরাজি শব্দ হচ্ছে মেটাফিজিক্স। মেটা কথার অর্থ কি? মেটা কথার অর্থ পরে, হ্যাঁ, বা অন্তরালে। আর ফিজিক্স কথার অর্থ
কথাটার অর্থ হচ্ছে গিয়ে বিশ্ব প্রকৃতি। তাহলে মেটাফিজিক্স কথার অর্থ কী হলো? বিশ্ব প্রকৃতির অন্তরালে বা বিশ্ব প্রকৃতির পরে। এবার বিশ্ব প্রকৃতির পরে কি আছে? অতীন্দ্রিয় জগৎ, যেটা কিনা আমি এক্ষুনি বললাম, ঈশ্বর, আত্মা, অমরতা। তাহলে বিশ্ব প্রকৃতির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখতেই পাই। তাহলে আর মেটাফিজিক্স কথার অর্থ কী হলো? বিশ্ব প্রকৃতির অন্তরালে, তাই তো? এবার বিশ্ব প্রকৃতির অন্তরালে কী রয়েছে যেগুলো কিনা আমরা দেখতে পাই না? সেগুলো কি? ঈশ্বর, আত্মা, অমরতা, এগুলো। তাহলে অধিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে এইগুলো। হ্যাঁ, তাছাড়াও অধিবিদ্যা, এই যে আমাদের বস্তুর দুটো করে রূপ থাকে, পৃথিবীতে যত বস্তুই আছে তার দুটো রূপ, একটা বাহ্য রূপ আছে, একটা আন্তর্রূপ আছে। অর্থাৎ কিনা সব বস্তুরই একটা বাহ্যিক রূপ আছে, একটা ভেতরের রূপ আছে। সে জীব হোক বা জড় হোক, যা হোক না কেন। হ্যাঁ, মানুষের, আমরা বলি না যে বাহ্য বিষয়টা দেখে কাউকে বিচার করা ঠিক না, কিংবা এই কথাটাও বলে থাকি যে ওর মধ্যে বাহ্যিক দিকটা খারাপ হলে ওর অন্তরটা ভালো, এরকম তো বলে থাকি। তার মানে কি, প্রত্যেকটা জীবের মধ্যেই বা জীব কেন জড়েরও বাহ্য দিক একটা রয়েছে বা আর আন্তর্দিক একটা রয়েছে। হ্যাঁ, বা নিজস্ব সত্তা একটা রয়েছে। এই যে নিজস্ব সত্তা বা আন্তঃসত্তা, এটা নিয়েও অধিবিদ্যা আলোচনা করে। তারপরে দেখো নীতিবিদ্যা। নীতিবিদ্যা থেকে বুঝতে পারছো নীতিবিদ্যাটার কথা অর্থ কি? নৈতিক জীবন নিয়ে আলোচনা করে। হ্যাঁ, নীতিবিদ্যা হচ্ছে কি এথিক্স। এথিক্স হচ্ছে নীতিবিদ্যা। এটা হচ্ছে সমাজস্থ যত মানুষ রয়েছে তার আচার আচরণ, রীতিনীতি, এইসব নিয়ে এই শাখাটা আলোচনা করে। এবং শুধু তাই নয়, রীতিনীতি নিয়ে, আচার আচরণ নিয়ে আলোচনা করে না, মানুষের কোন আচারটা সঠিক, কোনটা ঠিক নয়, হ্যাঁ, সমাজের জন্য কোনটা উপকারী, কোনটা উপকারী নয়, অর্থাৎ কিনা মানুষের আচার আচরণের ঔচিত্য অনুচিত্য নিয়ে আলোচনা করে। হ্যাঁ, মানে কোন আচরণটা করলে মানুষের জন্য ঠিক, হ্যাঁ, কোন আচরণটা করাটা আমাদের উচিত নয়, সমাজে বসবাসকারী মানুষ হিসাবে আমাদের আরেকজনের সাথে কীভাবে রীতিনীতি, কীভাবে আমাদের সম্পর্ক গড়ে তোলা উচিত, এইগুলো এই নীতিবিদ্যার আলোচ্য বিষয়। কেমন? তারপর যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা শাখা। মানে যুক্তিবিদ্যা ছাড়া দর্শন অসম্পূর্ণ। এই যে দর্শন, এই যে শাখা যুক্তিবিজ্ঞান, হ্যাঁ, এটার কাজ হচ্ছে সবসময় বৈধতা অবৈধতা বিচার করা। এবার বৈধতা অবৈধতা বিচার করে কিসের? বৈধতা অবৈধতা বিচার করে চিন্তার। হ্যাঁ, যুক্তি সবসময় চিন্তার বৈধতা অবৈধতা বিচার করে। অর্থাৎ কিনা মানুষ তো চিন্তাশীল জীব। মানুষের চিন্তাশীলতা বা মননশীলতাই কিন্তু মানুষকে অন্যান্য জীব থেকে পৃথক করেছে। হ্যাঁ, এবার এই চিন্তাশীলতা, মানুষের যে ধর্মটা, এবার সেই চিন্তাটা বৈধ না অবৈধ, অর্থাৎ সঠিক কি না, সেটা বিচার করে দেয় যুক্তিবিদ্যা। ঠিক আছে, যেটা কিনা এই যুক্তিবিদ্যার জন্য মানুষের মননশীলতা, মানুষের চিন্তাশীলতা আত্মপ্রকাশ করে, আর এটাই কিন্তু মানুষকে অন্যান্য জীব থেকে পৃথক করেছে। তাহলে যুক্তিবিদ্যার একটা বড় ভূমিকা রয়েছে দর্শনে। আরও বাকি রইল কি? সমাজ দর্শন। সমাজ দর্শন হচ্ছে গিয়ে যে এমনই, এটা দর্শনের একটা সম্পূর্ণ আধুনিক শাখা। অর্থাৎ সমাজবিদ্যাকে আগে দর্শনের শাখা হিসাবে স্বীকার করা হতো না। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে সমাজ দর্শনের উপযোগিতা দার্শনিকরা মেনে নিয়েছে এবং একে দর্শনের একটা শাখারূপে স্বীকার করা হয়েছে। হ্যাঁ, এই সমাজবিদ্যার মূল বিষয় হচ্ছে সামাজিক মানুষ। হ্যাঁ, সমাজ থেকে বুঝতে পারছো সামাজিক মানুষ। এবার সামাজিক মানুষ কি? সামাজিক মানুষের যে সামাজিক জীবন রয়েছে সেই সম্পর্কে আলোচনা করে। এবং সামাজিক জীবন সম্পর্কে তো সামাজিক মানুষের সামাজিক জীবন সম্পর্কে তো আমাদের সমাজবিদ্যাও আলোচনা করে। সমাজবিদ্যা সমাজ দর্শনের পার্থক্য কী? সমাজবিদ্যা হচ্ছে সোসিওলজি, যেটা, হ্যাঁ, মানে সমাজ বিজ্ঞান যেটা, সেটা। এবারে সামাজিক মানুষের জীবন সম্পর্কে কিন্তু সমাজবিদ্যাও আলোচনা করে। কিন্তু পার্থক্য কী সমাজ দর্শন আর সমাজবিদ্যার? যেখানে কিনা সামাজিক মানুষের সামাজিক জীবন সম্পর্কে দর্শনসম্মত আলোচনা হয়। অর্থাৎ কিনা যেখানে সামাজিক মানুষের জীবন কিভাবে পরিচালিত করলে, হ্যাঁ, সঠিকভাবে, মানে কিভাবে পরিচালনা করলে সেটা দর্শনসম্মত আলোচনায় পৌঁছাতে পারে, সেইটা নিয়ে সমাজ দর্শন আলোচনা করে। অর্থাৎ কিনা সমাজ দর্শন যেটা, সেটাকে দর্শনসম্মত পর্যায়ে উন্নীত করতে গেলে সমাজ দর্শন পাঠ করতে হয়। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের দর্শনের শাখাগুলোর কথা আমি বললাম। এবার দর্শনে এই তো শাখাগুলো পড়লে, এবার এখানে দর্শনের মধ্যে একটা বিজ্ঞানের একটা ভূমিকা রয়েছে। যে আমরা তো দর্শনে এতগুলো শাখা পড়লাম, তার মানে কি বিজ্ঞানও তো রয়েছে। মানে আমাদের এই যে বিশ্ব প্রকৃতি আলোচনার মধ্যে বিজ্ঞানও একটা
শাখা, তাই তো? এবার এই এই যে বিজ্ঞানের ভূমিকাটা কোথায় দর্শনে, যখন বলা হয় হ্যাঁ যে দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক কী, হ্যাঁ বিজ্ঞান একটা মানে বিজ্ঞানের ভূমিকা তো আমাদের জীবনে যথেষ্ট, তাই তো? বিজ্ঞান ছাড়া মানুষ এখন এক পাও চলতে পারে না, কিন্তু বিজ্ঞানের সাথে দর্শনের একটা মিল মিল থাকা রয়েছে কি অমিল রয়েছে সেই নিয়ে একটা মতভেদ করে উঠেছে। কেউ কেউ বলেন যে দর্শন আর বিজ্ঞানের লক্ষ্য অভিন্ন, দুজনেই সত্যের অনুসন্ধানী। হ্যাঁ মানে বিজ্ঞানও চায় কিছু সত্য আবিষ্কার করতে, দর্শনও তাই চায়, কিন্তু কি দুজনেই যদিও সত্যের অনুসন্ধানী, কিন্তু দুজনের মধ্যে কিন্তু আর সত্যের অনুসন্ধানীও আবার কি দুজনের পদ্ধতিও এক, বিচারমূলক, মানে বিচার না করে দর্শনও এগোয় না, বিজ্ঞানও এগোয় না, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে একটা মাত্রাগত পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা কি, যে দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে সমগ্র জগৎ। হ্যাঁ তোমাদের প্রথম থেকেই বলছি যে সমগ্র জগৎ নিয়ে দর্শন আলোচনা করে, কিন্তু বিজ্ঞান কিন্তু সমগ্র জগৎ নিয়ে আলোচনা করে না। বিজ্ঞানের মধ্যে বিভাগ রয়েছে, হ্যাঁ বিজ্ঞানের মধ্যে যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগ সেদিকেই মন দেয়, অর্থাৎ কিনা যে প্রাণী বিজ্ঞান যেটা রয়েছে, উদ্ভিদ বিজ্ঞান যে ভাগ রয়েছে, মনোবিজ্ঞান, এই যে আলাদা আলাদা করে বিজ্ঞানের ভাগগুলো রয়েছে, হ্যাঁ সে একটা বিজ্ঞান কিন্তু আরেকটা বিজ্ঞানের দিকে লক্ষ্য রাখে না, তার নিজস্ব জগৎ নিয়েই থাকে। অর্থাৎ যে উদ্ভিদ বিজ্ঞান সে কিন্তু কখনো প্রাণী বিজ্ঞানের দিকে লক্ষ্য রাখে না, তার কিন্তু আলোচ্য বিষয় সবসময় উদ্ভিদই হবে, প্রাণী বিজ্ঞানের আলোচ্য বিষয় সবসময় প্রাণীই হবে। তার মানে বিজ্ঞানের আলোচ্য বিষয় কিন্তু সীমিত, যে যার বিভাগ নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু দর্শনের আলোচ্য বিষয় কি সমগ্র জগৎ। আর সমগ্র জগৎ মানে কি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ও তার আলোচ্য বিষয়, তাহলে বিজ্ঞানের পরিসীমার ব্যাপকতাটা অনেকটাই কম, আর দর্শনের ব্যাপকতাটা অনেকটাই বেশি, তাই তো? তার মানে দর্শন হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। দর্শনকে ছেড়ে বিজ্ঞানকে আলোচনা করা সম্ভব না। তার মানে দর্শনের আলোচনা দেখা যাচ্ছে কি দর্শনের ব্যাপ্তিটা অনেক বেশি, বিজ্ঞানের ব্যাপ্তিটা অনেক কম। তাছাড়াও যখন বিজ্ঞান সত্যের অনুসন্ধান করতে চায় তখন কিছু কিছু নিয়ম ওরা বিবেচনা না করেই ধরে নেয়, বিনা বিচারেই স্বীকার করে নেয়, তারপর সত্যের অনুসন্ধান করতে থাকে। মানে বিজ্ঞানের কিন্তু সব কিছুকে বিচার করে নিয়ে কোনো কিছু অনুসন্ধান করা কাজ না, কিছু কিছু নিয়ম ওরা বিনা বিচারেই স্বীকার করে নেয়। হ্যাঁ অর্থাৎ কিছু কিছু আবিষ্কার করা জিনিস সেগুলোকে নিয়ে ওরা মূল্যায়ন করে না, সেই আবিষ্কৃত যে তথ্যগুলো রয়েছে তার উপর ভিত্তি করে করে ওরা এগিয়ে যায়। হ্যাঁ অর্থাৎ কিনা বিজ্ঞানের যখন নতুন অনুসন্ধানের একটা দিক আসে তখন কিন্তু সে আগে যেগুলো আবিষ্কার হয়েছিল সেগুলোকে ভিত্তি করে এগিয়ে যায়, কিন্তু দর্শন কিন্তু এই কাজটা কখনোই করে না। দর্শন সমস্ত কিছুই বিচার করে করে মূল্যায়ন করে করে এগোতে থাকে, ঠিক আছে? এবার দেখো, আর এই যে যখন বিজ্ঞানে কোনো কিছু একটা নিয়ে গবেষণা করতে থাকে বা যে কোনো বিষয় নিয়ে আবিষ্কারের জন্য এগিয়ে যায়, হ্যাঁ তখন সে সত্যের অনুসন্ধান করতে থাকে, তাই তো? হ্যাঁ যে কীভাবে আবিষ্কারটা করা যাবে এই নিয়ে বিজ্ঞান অনেক গবেষণা করে। এবার যখন আবিষ্কারটা হয়ে যায়, হ্যাঁ সেই বিষয়ে বিজ্ঞানে আলোচনা তখন শেষ হয়ে যায়। মানে কোনো কিছু আবিষ্কার হওয়ার সাথে সাথে বিজ্ঞান সেদিকে ইতি টেনে দেয়, অর্থাৎ যে সেটা নিয়ে বিজ্ঞানের আলোচনা করে না, তখন আবার তার অন্য কিছু আবিষ্কারের দিকে এগিয়ে যায়। অর্থাৎ বিজ্ঞানের আলোচ্য বিষয় যখন বিজ্ঞান কোনো কিছু সত্যের অনুসন্ধান করতে চায়, সেই সত্য যদি আবিষ্কার হয়ে যায় বিজ্ঞান সেদিকে আর মাথা ঘামায় না, তখন অন্য আর একটা সত্যের অনুসন্ধান করতে চায়। কিন্তু দর্শনে সত্যের অনুসন্ধান কখনো শেষ হয় না। যখন দর্শনের সত্যের অনুসন্ধান শেষ হয়ে যাবে তখন দর্শন বলে কোনো বিষয়ই থাকবে না। দর্শনের কাজ হচ্ছে আদি অনন্তকাল ধরে সত্যের অনুসন্ধান করে যাওয়া, ঠিক আছে? তার মানে কি দর্শন হচ্ছে অনুসন্ধিৎস একটা সাবজেক্ট, তারপরে দর্শন অনুসন্ধান কখনো শেষ হয় না। এই হচ্ছে তোমাদের বিজ্ঞান আর দর্শনের মধ্যে পার্থক্য। আর অন্যান্য শাখার মতো বিজ্ঞান ও দর্শনের একটা শাখা। হ্যাঁ কারণ কি তোমরা দেখতেই পাচ্ছ বিজ্ঞানের পরিসীমা দর্শনের থেকে অনেক কম। হ্যাঁ সেই কারণে ওই যে অধিবিদ্যা, নীতিবিদ্যা, জ্ঞানবিদ্যা এগুলোকে যেমন এক একটা শাখা হিসেবে গণ্য করা হয়েছে, বিজ্ঞানও ঠিক সেরকম দর্শনের একটা শাখা হিসেবেই গণ্য করা হয়, ঠিক আছে? এই হচ্ছে দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক, কেমন? এবার তোমাদের যখন এই দর্শনের এই প্রথম চ্যাপ্টারটা তোমাদের আমি আলোচনা করছিলাম, হ্যাঁ তখন কি এই যে প্রথমেই কি বলেছি যে দর্শনের সম্পর্কে কোনো একটা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা আমরা ঠিকঠাক দিতে পারি না। হ্যাঁ তবে সার্বজনীনভাবে একটা তো গ্রহণ করা হয়েছে,
কিন্তু এবার বিভিন্ন দার্শনিক যে দর্শন সম্পর্কে বিভিন্ন মতামত পোষণ করেছেন, সেগুলো যে তাদের আলাদা আলাদা মত করে উঠেছে, সেইগুলোকে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, এবার এই চ্যাপ্টারটা থেকে সব এমসিকিউই আসে। তোমাদের এই পরীক্ষার জন্য না হলেও তোমাদের তো আসল পরীক্ষার জন্য রেডি করতে হবে, যার জন্য এখান থেকে তোমাদের অনেক ছোট প্রশ্ন করতে হবে। আর বেশিরভাগই কি যে কোন কোন দার্শনিকের মতে দর্শনের সংজ্ঞা কী, হ্যাঁ, কিংবা দর্শনের সংজ্ঞাটা দিয়ে বলবে যে এটা কে বলেছে, এই ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে। এবার এই অনুযায়ী তোমাদের আমি কয়েকটা প্রশ্ন তৈরি করে দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা করবে। আমি উত্তর লিখে দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয়। প্রথমেই কি দর্শনের লক্ষ্য কী? দর্শনের লক্ষ্য কী? দর্শনের লক্ষ্য হচ্ছে উদ্দেশ্যমুখী। হ্যাঁ, মানে কোনো কিছু উদ্দেশ্য করেই তো দর্শন এগিয়ে যায়, সেটা হচ্ছে দর্শনের লক্ষ্য। এবার দর্শনের প্রক্রিয়া কী? আচ্ছা, দর্শনের প্রক্রিয়া হচ্ছে পদ্ধতিয়তা। দর্শনের প্রক্রিয়া হচ্ছে বিশ্লেষক আর হচ্ছে বিচারমূলক, মানে বিচার করে করেই দর্শন এগিয়ে যায়, এটাই হচ্ছে দর্শনের পদ্ধতি। তারপরে 3 নম্বর দেখো, বিজ্ঞানের প্রক্রিয়া কী? বিজ্ঞানের প্রক্রিয়া হচ্ছে পরীক্ষণমূলক। হ্যাঁ, দর্শনে কিন্তু পরীক্ষা করার জায়গাটা নেই। হ্যাঁ, বিজ্ঞানে যেটা আছে, দর্শন সবসময় বিচারমূলক, বিশ্লেষকভাবে এইভাবে পদ্ধতিগুলো অনুসরণ করে করে এগিয়ে যায়, যেটা বিজ্ঞানের জন্য একটা পরীক্ষামূলকের ব্যবস্থা থাকে, বা পরীক্ষণমূলক পদ্ধতিতে বিজ্ঞান এগিয়ে যায়। আচ্ছা, প্লেটোর মতে দর্শনের উৎস কী? প্লেটো বলেছেন কি বিস্ময় দর্শনের উৎস, তাই তো? সেটাই বলা হয়েছে, প্লেটোর মতে দর্শনের উৎস কি? বিস্ময়। কেমন? 5 নম্বর দেখো, দর্শন হলো ব্যাপকতর বিজ্ঞান, এটা কে বলেছেন? ব্যাপকতর বিজ্ঞান হিসাবে দর্শনকে চিহ্নিত করেছেন কে? এটা বলেছেন স্পেন্সার। কার মতে দর্শন অধিবিদ্যা অভিন্ন? অধিবিদ্যা দর্শনকে একই রকম বলেছেন কে? প্লেটো। ক্লাস চললে তোমাদের আমি এই প্রশ্নগুলো দিতাম, উত্তরগুলো তোমাদের করতে হতো, কিন্তু যেহেতু এটা সম্ভব হচ্ছে না, আমি কিন্তু উত্তরগুলো লিখে দিয়েছি এবং এটা তোমরা মুখস্থ করবে এগুলো সব। কারণ এগুলো তো বোঝার কিছু নেই, সব মুখস্থই রাখতে হবে। আচ্ছা দেখো, কার মতে দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন? দর্শন আর জ্ঞানবিদ্যাকে অভিন্ন করেছে কান্ট। এখানে দর্শন আর অধিবিদ্যাকে অভিন্ন বলেছেন প্লেটো, কিন্তু দর্শন আর জ্ঞানবিদ্যাকে অভিন্ন করেছেন কান্ট। কেমন? আচ্ছা, সংশয় থেকে দর্শনের উৎপত্তি, এটা কে বলেছেন? ডেকার্ট। সংশয় থেকে তোমাদের মনে পড়ছে যে ডেকার্ট বলেছিল যে আমি চিন্তা করি অতএব আমি আছি, ওই সংশয়কর্তা হিসেবে আমির অস্তিত্ব স্বীকার করতেই হবে, সেটাই বলছে যে সংশয় থেকে দর্শনের উৎপত্তি, কথা কে বলেছেন? ডেকার্ট। আচ্ছা, কার মতে অধিবিদ্যাকে বর্জন করা উচিত? এয়ার। কার মতে অধিবিদ্যা অসম্ভব? হিউম। আচ্ছা, ইন্দ্রিয় জগৎ ও ধারণার জগৎকে স্বীকার করেছে কে? প্লেটো। আদি পাশ্চাত্য দর্শনের জনককে? এটা মাথায় রাখবে, আদি পাশ্চাত্য দর্শনের জনক একজন আছে আর পাশ্চাত্য দর্শনের জনক একজন আছে। আদি পাশ্চাত্য দর্শনের যে জনক সে হচ্ছে থেলস, আর পাশ্চাত্য দর্শনের জনককে? ডেকার্ট। কেমন? এটা লক্ষ্য করবে, কিন্তু আদি পাশ্চাত্য হলে কিন্তু থেলস লিখতে হবে, আর শুধু পাশ্চাত্য দর্শনের জনক হচ্ছে ডেকার্ট। কেমন? আচ্ছা, দর্শন হলো বিজ্ঞানলব্ধ জ্ঞানের সুষম একত্রীকরণ, মানে অনেকগুলো বিজ্ঞান একত্রিত হয়ে দর্শন হয়, এটার মানে তাই। হ্যাঁ, সেটা কে বলেছে? বলেছে ভুন্ট। আচ্ছা, দর্শন কার মতে দর্শন আকস্মিক ও অলৌকিক নয়? এটা কে বলেছেন? বলেছেন পেরি। কার মতে দর্শন হলো ভাষাগত সমালোচনা? এটা বলেছেন উইটগেনস্টাইন। দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা, এটা কে বলেছেন? এটা বলেছেন কান্ট। কার মতে দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান? এটা বলেছেন অ্যারিস্টটল। কার মতে সংখ্যাই হলো মূল তত্ত্ব? এটা কে বলেছেন? এটা হচ্ছে পিথাগোরাসই কিন্তু প্রথম ফিলোসফার কথাটা ইউজ করেছিলেন। হ্যাঁ, ফিলোসফি, দর্শন এগুলো তো প্রচলিত কথাই, কিন্তু ফিলোসফার কথাটা প্রথম পিথাগোরাস উল্লেখ করেছিলেন। আচ্ছা, দর্শন হলো বস্তুস্বরূপের জ্ঞান, কে বলেছেন এটা? বলেছেন ব্রাডলে। যে সমাজতত্ত্ব ও দর্শনের মিলন ক্ষেত্র কী? সমাজতত্ত্ব ওই যেটা কিনা সমাজবিদ্যা, সোসিওলজি বললাম না, সমাজতত্ত্ব আর দর্শন এই দুটোর মিলন ক্ষেত্রকে সমাজ দর্শন। দেখতে পাচ্ছ? মানে কি, সমাজতত্ত্ব তো শুধু সামাজিক জীব নিয়ে আলোচনা করে, এবার সেটাকে দর্শনসম্মত আলোচনায় পর্যবেসিত করে কে? সেটা সমাজ দর্শন। সেই জন্য বলা হচ্ছে সমাজতত্ত্ব আর দর্শনের মিলন ক্ষেত্র হচ্ছে সমাজ দর্শন। কার দর্শনে জ্ঞানবিদ্যা শাস্ত্র হিসাবে গুরুত্ব পেয়েছে?
পেয়েছে হচ্ছে কান্ট। আগে কিন্তু জ্ঞানবিদ্যা, তোমাদের যখন বললাম না যে জ্ঞানবিদ্যাটা নতুন শাখা, আগে কিন্তু জ্ঞানবিদ্যাকে কেউ মানেনি। হ্যাঁ, জ্ঞানবিদ্যাকে কেউ প্রয়োজনই মনে করেনি যে দর্শনের একটা শাখা হিসেবে গণ্য করা উচিত। প্রথম কান্টই উপলব্ধি করেছিলেন জ্ঞানবিদ্যাকে দর্শনের একটা শাখা হিসেবে মর্যাদা দেওয়া উচিত। আচ্ছা, অ্যারিস্টটল অধিবিদ্যাকে কী নামে অভিহিত করেছিলেন? অ্যারিস্টটল অধিবিদ্যাকে প্রথম দর্শন বলেছেন। আচ্ছা, নৈতিকতার জনককে? নৈতিকতার জনক সক্রেটিস। কান্ট কোন ধরনের দার্শনিক? কান্ট বিচারবাদী দার্শনিক। অর্থাৎ কিনা কান্ট বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ দুটো কোনোটাতেই তিনি মানে নিরপেক্ষভাবে বিচার করেছেন। উনি মানে বুদ্ধিবাদীও নন, আবার অভিজ্ঞতাবাদীও নন, দুটোকে নিরপেক্ষভাবে বিচার করে নিজে একটা মতামত স্থাপন করতেন। এই জন্যই হচ্ছে কান্ট বিচারবাদী। আচ্ছা, একজন ফরাসি দার্শনিকের নাম করো। সে কে? ডেকার্ট। আচ্ছা, অধিবিদ্যার আলোচ্য বিষয় কি? অতীন্দ্রিয় জগৎ। ফিলোসফি কথাটি ব্যুৎপত্তিগত অর্থ কি? যেটা তোমাদের বললাম এক্ষুনি, জ্ঞানের প্রতি অনুরাগ। আচ্ছা, কার মতে দর্শন হলো পরম সত্তার জ্ঞান? হেগেল। আর মানব জীবনের চরম মূল্য কী? অর্থাৎ কিনা মানুষের জীবনের মূল্যবোধ যেটা, সেই চরম মূল্যবোধটা কী কী আছে? সেটা হচ্ছে সত্য, শিব আর সুন্দর। এই তিনটে হচ্ছে মানব জীবনের চরম মূল্য আর কি। হ্যাঁ, এই তিনটাকে একত্রে বলা হয় সৌন্দর্যবিদ্যা। ঠিক আছে, এই সত্য, শিব, সুন্দর এই তিনটাকে মিলে সৌন্দর্যবিদ্যা বা অক্সিওলজি বলা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারে এই পাঠ্য বিষয়। সব কিছু আমি একটু একটু করে বলে দিলাম। আর এখান থেকে এই ছোট প্রশ্ন যেগুলো দিলাম এগুলো একটু ভালো করে পড়ে নিও। কেমন? আজকে এমনি থাক।